কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো কারফিউ। গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। জানাবো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে, এবং সর্বশেষ জানাবো নিরপেক্ষ কমিশন করে নিহতের তালিকা প্রকাশের দাবি জাতীয় পার্টির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো কারফিউ। দেশে জুড়ে কারফিউ চলাকালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে কারফিউ। গত 22 জুলাই সন্ধ্যা 6টায় ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই শিশুর জন্ম হয়। নবজাতকের বাবা রহিম শুভ বলেন, গত 22 জুলাই ঠাকুরগাঁওয়ে ছিল কঠোর কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হতে পারছিল না। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই, তখন রাস্তায় 5 বার সেনা সদস্যরা আমাদের থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তবে আমার বাসার অন্য সদস্য কেউ সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি। এতে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম, তাই আমি সময় মিলিয়ে আমার ছেলের নাম কারফিউ রেখেছি। নবজাতকের মা ইফতি আক্তার বলেন, এটা আমার প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই, তাই আমার স্বামী যে নামটি রেখেছেন সেটাতে আমার সম্মতি রয়েছে। গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর সমানে চলছে ধরপাকড়। পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানছে না উচ্চ আদালতের নির্দেশনা। ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনরা বলছেন, গ্রেপ্তারের পর এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন চলছে। মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়টি নিম্ন আদালতের নজরে আনার পরও কোনো প্রতিকার মিলছে না। এমনকি গ্রেপ্তারের 3-4 দিন পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে তোলা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। এই পটভূমিতে বিরোধী নেতাকর্মী, আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে গ্রেপ্তার আর রিমান্ড যেন এখন এক আতঙ্কের নাম। অবশ্য আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এমন অভিযোগ থাকলে সেটি মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন আদালতের প্রধান কৌঁসুলি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা ও গাইডলাইন অনুযায়ী গ্রেপ্তার আদালতের সোপর্দ ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, আগে গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে এতটা ভয় ছিল না। এবার কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন থানায় নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি না হওয়ার পর নির্যাতনের ঘটনার উদ্বেগ বাড়ছে। গ্রেপ্তারের সময় আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিচ্ছে না। 24 ঘন্টার মধ্যে আদালতে তোলার নির্দেশনা থাকলেও তা হচ্ছে না। আইনজীবী কিংবা পরিবারকে জানানোর বালাই নেই। রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ নিম্ন আদালতকে জানালেও প্রতিকার মিলছে না। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না বলেন, যে কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করতে হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে। 3 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে কি অভিযোগ তা জানাতে হবে। ওই ব্যক্তির আত্মীয়স্বজন এবং তার আইনজীবীকেও বিষয়টি জানাতে হবে। তারপর পর্যায়ক্রমে নিতে হবে আইনি পদক্ষেপ। কাউকে সন্দেহভাজন অপরাধ হিসেবে শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না। এ ব্যাপারে জানতে চাইলে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিভাবে গ্রেপ্তার করতে হবে, কিভাবে রিমান্ডে নিতে হবে, এর কোনোটাই এখন মানা হচ্ছে না, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি নির্মম, অসভ্য ও বর্বরতার শামিল। তিনি বলেন, এ ধরনের পরিবেশ যারা সৃষ্টি করছে তাদের বিচারের আওতায় আনা দরকার। রিমান্ডের নামে আইন শৃঙ্খলা বাহিনী যা করছে তা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের নির্মমতার সঙ্গে কোনো কিছুর উদাহরণ দেওয়ার সুযোগ নেই। অবশ্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি মোহাম্মদ আব্দুল্লাহ আবু বলেন, তাদের এই অভিযোগ ঠিক নয়, এটি হতে পারে না। উচ্চ আদালতের নির্দেশনা ও গাইডলাইন মেনে রিমান্ডে পাঠানো হচ্ছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেন, আমরা আইন মেনেই সবকিছু করছি। গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের যে গাইডলাইন দেওয়া হচ্ছে আমরা সেটি মেনে কাজ করছি, সেখানে ব্যত্যয়ের সুযোগ নেই। গত 20 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এক বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। নাহিদ গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। আঘাতের কারণে তার 2 কাঁধ ও বাঁ পায়ে রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর দাবি করেন, গত 19 জুলাই রাত 3:30টার দিকে ঘরের দরজা ভেঙে নূরকে তুলে নিয়ে যাওয়া হয়। যারা নিয়েছে তাদের কোনো পরিচয় নিশ্চিত হয়নি। আটকের 39 ঘন্টা পর তাকে আদালতে নেওয়া হয়। সেদিনই আদালতে নূর জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে অকথ্য নির্যাতন করা হয়েছে। আদালতে তোলার আগে তাকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। এরপর তাকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়। মারিয়া নূর আরো জানান, গত শুক্রবার 5 দিনের রিমান্ড শেষে আদালতে তোলার সময় নূর ঠিকমতো হাঁটতে পারছিলেন না।
পুলিশের কাছে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এজলাসে আসেন। এ সময় নূর তার স্ত্রী ও আইনজীবীদের জানান 5 দিন রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে, তাকে ঝুলিয়ে পেটানো হয়েছে, ইলেকট্রিক শক ও ইনজেকশন পুশ করা হয়েছে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককেও 5 দিনের রিমান্ড শেষে গত শুক্রবার আদালতে তোলা হয়। সেখানে তিনিও পরিবারের সদস্য আইনজীবীদের জানান রিমান্ডে নিয়ে তার উপর সীমাহীন নির্যাতন করা হয়েছে। হাত ও মুখ বেঁধে এবং কালো জমটুপি পরিয়ে খুব পেটানো হয়েছে। যা আচরণ করা হয়েছে সেটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তার পরিবারের সদস্যরা জানান আমিনুল জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। পুরো জীবনটাই কেটেছে দেশের সুনাম অর্জনের পেছনে। এখনো আইন লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। একইভাবে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিবারও অভিযোগ করেছেন রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের। তাকেও হাত ও মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তাদের। গতকাল আরেকটি মামলায় সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক ও নুরুল হক নূরকে শন অ্যারেস্ট দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন জানায় কাফরুল থানা পুলিশ। সেখানে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় তাদের কাছে প্রত্যাহিক ওষুধ ও কাপড় চোপড় দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। গ্রেপ্তার ব্যক্তির পরিবারের সদস্যরা জানান গ্রেপ্তারের সময় এক দফা নির্যাতন করা হচ্ছে। সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পর কোথাও নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে তা তারা কিছু জানতে পারছেন না। উচ্চ আদালতের কোনো নির্দেশনা মানা হচ্ছে না। 2-3 দিন নির্যাতনের পর আদালতে নিয়ে আবারও পুলিশি হেফাজতে রিমান্ডে নেওয়া হচ্ছে। সেখানে আবার অমানবিক নির্যাতন করা হচ্ছে। আদালতকে সে বিষয়ে জানানো হলেও তারা কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে, যা বলছেন আইনজীবীরা। ভুক্তভোগীর আইনজীবী সৈয়দ জয়নুল আবদিন মেজবা বলেন বিএনপি নেতা টুকু ও আমিনুল গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়েছে, সেটা তারাই আদালতকে জানিয়েছেন। এরপরও তাদের 5 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে তারা আইনজীবী স্বজনদের কাছে ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন বিষয়ে আইনজীবীরা জানান 2003 সালে রিমান্ডে বিষয়ে উচ্চ আদালত কিছু নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় কোনো মামলায় আসামি গ্রেপ্তার এবং ফৌজদারি কার্যবিধি 54 ও রিমান্ডে নেওয়ার বিষয়ে 167 ধারা সংশোধনের নির্দেশ দেওয়া হয়। সংবিধান অনুসারে সর্বোচ্চ আদালতের রায় বা নির্দেশনা প্রতিপালন করা সরকার কিংবা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বিশেষের জন্য বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে? চলমান এইচএসসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটি সম্ভব হবে না। তাই আগামী 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 দিন সময় লাগবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানানো গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ। তিনি বলেন আগামী 2 দিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামীকাল বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আগামী আরও 2 দিন অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে। সময় বিদ্যালয় খুলে দেওয়া হবে না, তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানানো শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা সংশ্লিষ্টরা জানান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সমস্যা হবে না। তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না। শিগগিরই হয়তো সিটি কর্পোরেশন এলাকায় শুরু করা যাবে। নিরপেক্ষ কমিশন করে নিহতের তালিকা প্রকাশের দাবি জাতীয় পার্টির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। নিহত ছাত্রছাত্রীদের বীর মুক্তি সেনা আখ্যায়িত করার পাশাপাশি একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত শহীদের তালিকা প্রকাশের দাবিও জানানো হয়েছে। চুন্নু বলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক এবং অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। তিনি বলেন দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণও তাদের সঙ্গে নেমে পড়ে। ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি। জাতীয় পার্টির মহাসচিব বলেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আন্দোলনরত ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে সরাসরি পাশে চায়নি বলে আমরা তাদের সঙ্গে মাঠে ছিলাম না, কিন্তু গেল সংসদ অধিবেশনের সমাপনী বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের দীর্ঘ 10 মিনিট কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের সপক্ষে যুক্তি দিয়ে বক্তৃতা করেন। তিনি বলেন, আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী আইন করে কোটা সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে। আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিত। তিনি বলেন, কোনো মন্ত্রী বা এমপির বাড়িতে তো হামলা হয়নি, সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সরকারি স্থাপনাগুলো রক্ষায় তাদের কোনো উদ্যোগ ছিল না। আন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।